ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি আমি মানিক মিয়াজি। আজকে কথা বলবো ভিউজ বাংলাদেশের সিনিয়র রিপোর্টার কামরুল হাসানের সাথে। কথা বলবো দেশের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমরা দেখেছি গতকাল রাতে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে এবং পরবর্তী অফিস যেদিন খোলা হবে ওই দিন সেটাকে প্রজ্ঞাপন আকারে জারি করারও কথা বলেছে। তো আমরা কামরুল হাসানের কাছ থেকে জানবো পুরো পরিস্থিতি আসলে কি ছিল, কেন হয়েছে, এই ঘোষণাটি আসলে কেন এসেছে। কামরুল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। এই যে আমরা দেখেছি যে এনসিপি তারা প্রথমে গেল রাতে, এরপরে সেখানে রাজনৈতিক দলগুলো আসলো, তারপর শাহবাগে গেল, আবার মিন্টো রোডে আসলো এবং সর্বশেষ গতকালকে যমুনার সামনে যায় তারা অবস্থান করলো এবং যমুনাতে দেখলাম যে উপদেষ্টারা মিটিং করলো, সেখান থেকে একটা ঘোষণা আসলো। পুরো বিষয়টাতে আসলে মানে কিভাবে হয়েছে, কি হয়েছিল? জুলাই গণঅভ্যুত্থানের পরে মানে মোটামুটি গত বছরের আগস্ট মাস থেকেই একটি আলোচনা ছিল যে যে গণহত্যা এই আন্দোলনের সময় সংগঠিত হয়েছে, সেই গণহত্যা সংগঠনের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি ছিল। কিন্তু দিন যত গেছে এবং রাজনৈতিক যে কর্মকাণ্ড, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ড, তো সব কিছু মিলে একটা অনিশ্চয়তা ধোঁয়াশা তৈরি হচ্ছিল যে আসলেই আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে কিনা। তো এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, যাদের অনেককেই দাবি করা হচ্ছিল যে সেই গণহত্যাতে জড়িত ছিল, কোর্ট থেকে জামিন হচ্ছিল বা দেশের বাইরে চলে গেছে, সব কিছু মিলে এই দাবিটা জোরালো হচ্ছিল যে এত বড় একটা ঘটনার পরে যদি বিচার করা না হয়, যদি তাদেরকে নিষিদ্ধ করা না হয়, তাহলে এই আন্দোলনটা আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় গত 15-20 দিন ধরেই কিন্তু এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এটা নিয়ে সোচ্চার ছিল। এবং যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে চলে যান, তারপরে কিন্তু এটা তারা একটা আন্দোলন হিসেবে ইনিশিয়েট করে এবং ইনিশিয়েট করার পরেই মূলত তারা প্রথমে যমুনার সামনে যায়, সেখান থেকে মিন্টো রোডের সামনে তারা জমায়েত মঞ্চ করে। জমায়েত মঞ্চ করার পর তারা সেখান থেকে শাহবাগে যায়, শাহবাগ অবরোধ ছিল, অবরোধ থেকে গতকালকে তারা 1 ঘন্টা আলটিমেটাম দেয়। ইন দ্য মিন টাইম অন্তর্বর্তীকালীন সরকারও তারা এমার্জেন্সি বৈঠকে বসেন, এটা গুরুত্ব সরকারের বৈঠকে বসেন এবং তারা আপাতত আওয়ামী লীগ এবং তার যত অঙ্গ সংগঠন আছে তাদের সকল ধরনের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ তো এর আগেও 3বার কিংবা 4বার তারা নিষিদ্ধ হয়েছিল না? এটা আসলে পাকিস্তান আমলে, বাংলাদেশ 69-এ 2বার 69-এ হয়েছিল এবং 71-এ স্বাধীনতা যুদ্ধের ঠিক আগে মুহূর্তে, যেমন এভাবে আমরা দেখেছিলাম জামাতকে জাস্ট গণ আন্দোলন আওয়ামী লীগ 5 আগস্টের আগে 3 তারিখে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু স্বাধীন দেশে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আসলে যে রাজনৈতিক দল একটি দেশের স্বাধীনতায় অগ্রগামী ভূমিকা পালন করে তারা নিষিদ্ধ হতে পারে, এটা আসলে চিন্তার বাইরে ছিল। কিন্তু এই যে নিষিদ্ধর যে দাবিটি উঠেছে তাদের বিরুদ্ধে কিংবা গণহত্যার জন্য তাদের বিরুদ্ধে কথা উঠেছে, এই বিষয়গুলো তো আসলে 5 আগস্টের সময়টা নিয়েই তারা কথা বলছিল। এটা আসলে কি হতে পারে? পরবর্তীতে আওয়ামী লীগ কি আবার দাঁড়াতে পারে কিংবা এই নিষিদ্ধটা? আসলে যে আন্দোলনটা এখন হলো বা যে রাজনৈতিক কর্মসূচিটা পালন হলো, এটা এক অর্থে বলা যায় বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা প্রমাণিত হতে পারে। যে কোনো ঐতিহাসিক ঘটনা কিন্তু সাথে সাথে আসলে প্রভাবটা বোঝা যায় না, এটা একটু সময় নেয়। আর যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড আসলে নিষিদ্ধ হয়ে গেছে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে, এটা স্বাভাবিকভাবেই বলা যায় যে সামনে এখানে আমি একটু বলে নিই যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আজকে অলরেডি বলে দিয়েছেন যে আগামীকালকে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা। প্রজ্ঞাপন জারি হওয়ার পরে তারা নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবেন যে এটা কী করা যায়। এবং এক্ষেত্রে উনি কিন্তু একটা বিষয় উল্লেখ করেছেন যে আমরা কিন্তু নতুন বাংলাদেশে আছি, নতুন বাংলাদেশের চিন্তা ভাবনার সাথে মিলিয়ে আমরা সিদ্ধান্ত নেব। সেখান থেকে একটা অনুমান করা যায় হয়তো নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণটাও নিষিদ্ধ করে দিতে পারে। তো
আওয়ামী লীগ কখন দাঁড়াবে বা কীভাবে দাঁড়াবে এটা সময় বলবে, বিচার প্রক্রিয়া পরে বলবে। আর তাছাড়া আইনি প্রক্রিয়া তো আরও রয়ে গেছে। যেমন যেমন ট্রাইব্যুনালের সংশোধন করা হলো, ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হলো। হ্যাঁ, ট্রাইব্যুনাল সংশোধন করা হচ্ছে এটা বিচারিক প্রক্রিয়ার জন্য। আবার অ্যাট দ্য সেম টাইম যেমন আমরা দেখেছি জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, প্রথম নিষিদ্ধের কথা তুলেছিল, জামাত কিন্তু হাইকোর্টে এটা অ্যাপিল করেছিল আওয়ামী লীগ থাকাকালীন সময় যখন প্রথম নিষিদ্ধের কথা উঠে, তখন নিষিদ্ধ করা হয়নি, কিন্তু ফাইনালি নির্ভয়া আদেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে 3রা আগস্টে। তেমনিভাবে না, তাদের নিবন্ধন যখন নিয়ে নেওয়া হলো তখন তারা যে গিয়ে আপিল করেছে। তো একইভাবে হয়তো আওয়ামী লীগের সামনেও আসতে পারে, থাকতে পারে। এটা আসলে সংবিধান এবং আমাদের যে আইনগুলো আছে সেটা পর্যালোচনা করে, কারণ আমাদের রাজনৈতিক অধিকারের কথা বলা হয়েছে, সমতার কথা বলা হয়েছে, একদিকে ন্যায্যতার কথাও বলা হয়েছে। সো যদি কোনো আসলে বিশেষ পরিস্থিতিতে এখন এটা দেখার বিষয় যে কী কী ক্লজ আছে যেগুলো ধরে তারা হয়তো কোর্টে আবেদন করতে পারেন, এবং সেটার একটা বিচারিক প্রক্রিয়া শেষে একটাই করা যেতে পারে যে কখন তারা দাঁড়াতে পারবে। অ্যাট দ্য সেম টাইম যখন এই গণহত্যা এবং এটা তো শুধুমাত্র জুলাই গণ আন্দোলনের কথা বলা হলেও তার আগের বছরগুলোতে যে গুম এবং অন্যান্য যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে, বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও কিন্তু এখানে অভিযোগ আছে। সো ওগুলো সবগুলো শেষ করে কতটুকু দাঁড়াতে পারবে বা আবার কখনো কোনো পট পরিবর্তন হয় কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে আসলে। আর নিবন্ধন নিয়ে কি তাদের কিংবা আগামী নির্বাচনে তো আসলে দাঁড়াতে পারবে কিনা সেটা আসলে আপনি বলছেন যে সময়ের অপেক্ষা করতে হবে আমাদেরকে। নির্বাচন কমিশন কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তবে নির্বাচন কমিশন যদি নিবন্ধন স্থগিত করে দেয়, আসলে তো স্থগিত করে না, তারা ওটা বাতিল করে দেয়। আর যদি বাতিল করে দেয়, আওয়ামী লীগ নামে দাঁড়ানোটা তখন কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে তাদের যেই লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, তাদের সমর্থক রয়েছে, তারা তো এক্সিস্ট করছে, তারা তো এমন না যে চলে গেছে। এই ক্ষেত্রে কোনো রকমের ট্রাভেল ফেস করবে কিনা যারা নিষিদ্ধ করছে তারা? অলরেডি কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে যে নিষিদ্ধের পরে দেশে একটা সংঘাত হতে পারে, বা তারা এখানে উগ্র কোনো ব্যবহার বা উগ্র কোনো আচরণও দলটির কাছে দেখতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রশাসনে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। আর যে সমর্থক যারা আছেন, এটা আসলে রাজনৈতিক একটি দল যখন কোনো অপরাধে জড়িত হয়ে যায় এবং এটা যদি কোর্টে প্রমাণিত হয়ে যায়, কিছু সময়ের জন্য বা কিছু মুহূর্তের জন্য হলেও তাদের সমর্থকদের জন্য কিছুটা দুঃসময় আসলে যাবে। হ্যাঁ, তার মানে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ মানে হচ্ছে যেটা, তারা তো ওপেন কোনো কার্যক্রম করতেই পারছে না, বাট ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে যে কার্যক্রমগুলো করবে সেগুলো নিয়েও সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সজাগ থাকবে, পদক্ষেপ নিতে পারবে। তার মানে হচ্ছে আমরা এতদিন যেটা দেখেছি যে শেখ হাসিনা দেশের বাইরে থেকে যেই ভিডিও কনফারেন্সে তার নেতাকর্মীদের সাথে কথা বলতো কিংবা তারা যেই প্রচারণা করতো, সেগুলো বাংলাদেশে এখন আর প্রচারিত হবে না। বিষয়টা তো এরকম। পরিপত্র জারি হলে কার্যত তাই হওয়ার কথা। এখন যদি সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী এটাকে গুপ্ত কার্যক্রম হিসেবে নিয়ে দেশ বিরোধী কোনো কার্যক্রমে এটাকে নথিভুক্ত করে এবং এটার উপর যদি তারা আইনি কার্যক্রম পরিচালনা করে, সেই অধিকারটুকু তো তারা পেয়ে যাবে। একদম শুরুতে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো তখন তারপর থেকে কিন্তু ছাত্রলীগের আসলে আর কোনো কার্যক্রম অনলাইনেও নেই, অফলাইনেও আসলে শো করা হচ্ছে না। মাঝে মাঝে দুই একটা ফেসবুকে স্ট্যাটাস বাদে বা কোনো এরকমই বাদে আসলে খুব একটা কিছু আসে নাই। আচ্ছা, তো আসলে দেখার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়ায়। পরিপত্র জারির পরে আসলে কি অবস্থা দাঁড়ায়। পাশাপাশি মাত্র তো অপরাধ আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল 2 গঠিত হলো, সেটা কিভাবে ফাংশন করে, প্লাস যেহেতু আইন সংশোধন হয়েছে সেখানেও কিভাবে আগামী দিনে ঘটনাগুলো ঘটে, এগুলো অনেক কিছুর উপরে আসলে ডিপেন্ড করবে। শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কামরুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আমরা আসলে কথা বলছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিয়ে। গত 2-3 দিন টানটান উত্তেজনার পর গতকাল রাতে এটার এক ধরনের সমাধান হয়েছে। শাহবাগের যে আন্দোলন হচ্ছিল সেটা কিন্তু এখনো চলমান। সেখানে পঙ্গু যারা জুলাই আন্দোলনে পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তারা তাদের 3 দফা দাবিতে সেখানে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ আসলে কি হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র কি জারি হয় কিংবা নিষিদ্ধ হওয়ার পরে তাদের কার্যক্রম কি হয়, সে পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। তারপরেই বলা যাবে যে দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কি হয়নি।
দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।